হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন তার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। তো আজকে আমি তোমাদের পড়াবো মৌলিক অধিকার। এই যে মৌলিক অধিকার, এটির আমি অলরেডি একটি ক্লাস করে এসেছি, অর্থাৎ করে দিয়েছি। তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। এবং ভারতীয় সংবিধানের মোটামুটি তোমার 5-6টি ক্লাস অবশ্যই করে দিয়েছি, তো তোমরা দেখে নেবে। তো চলো শুরু করা যাক। আজকে 2 নম্বর ক্লাস। তো তোমার খাতা পেন নিয়ে তোমার বসে পড়ো। এই যে মৌলিক অধিকার থেকে কিন্তু প্রত্যেক বছর অর্থাৎ যে কোনো পরীক্ষা কিন্তু একটা করে কোশ্চেন আসেই, এটা গ্যারান্টি মেনে নাও, ঠিক আছে? তো কি বললাম, মৌলিক অধিকার। এর আগে আমরা কি বলছিলাম যে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়? আমেরিকা থেকে নেওয়া হয়, ঠিক আছে? তো আমরা লাস্ট কি বলেছিলাম? লাস্ট পড়েছিলাম সাম্যের অধিকার, অর্থাৎ 14 নং ধারা আমরা লাস্ট পড়েছিলাম। তো আজকে আমরা এই সাম্যের অধিকার, আগের দিন বলছিলাম কি যে 14 থেকে 18 নং ধারা কি ছিল? সাম্যের অধিকার। 14 থেকে 18 নং ধারা যেটা আছে কি ছিল? সাম্যের অধিকার ছিল, ঠিক আছে? তো আমরা 14 নং ধারাটা সেদিন পড়ে নিয়েছি। তো আজকে আমরা কি করবো? 15 নম্বর ধারা থেকে। তো 15 নম্বর ধারা কি বলা আছে? 15 নম্বর ধারা বলা আছে যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে সম সামাজিক অর্থাৎ সমান সামাজিক মর্যাদার কথা বলা হয়। কি বললাম যে 15 নম্বর ধারা কি বলা আছে? 15 নং ধারা, ঠিক আছে? 15 নং ধারা কি বলা আছে? যে জাতি, ধর্ম, জাতি লেখো, ধর্ম লেখো, ধর্ম, বর্ণ, করে লিঙ্গ, না লিঙ্গ, এরপরে তোমার যদি বলি যে বা জন্মস্থান, জন্মস্থানের ভিত্তিতে, জন্মস্থানের ভিত্তিতে সমসামাজিক মর্যাদার কথা, অর্থাৎ সমান সামাজিক মর্যাদা। কি বললাম যে সমসামাজিক, সম সামাজিক মর্যাদা, অর্থাৎ সবার জন্য কি সমান মর্যাদার কথা বলা হয়, ঠিক আছে? এরপর আমরা পড়বো 16 নং ধারা। এটা বললাম 15 ধারা এবং ধারা 16, ঠিক আছে? এই 16 নং ধারা কি বলা আছে? 16 নং ধারা বলা আছে যে চাকুরিতে, অর্থাৎ চাকরি যেটা আছে, চাকরিতে সবার জন্য কি সমান অধিকার কথা বলা হয়। কি বললাম? চাকুরিতে সমান অধিকারের কথা বলা হয়, সমান অধিকার বলা হয় এই তোমার 16 নং ধারায়। এবং তোমরা মনে রাখবে যে 16 নং ধারার ব্যতিক্রম রয়েছে, ঠিক আছে? অর্থাৎ যারা এসটি আছে, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে? যারা SC ST আছে তাদের জন্য কি স্পেশাল কিছু কি কোটা রাখা হয় এই চাকরির ক্ষেত্রে। এরপর আমরা দেখবো যে 17 নম্বর ধারা কি বলা আছে, ঠিক আছে? কি বললাম? 17 নং ধারা, ঠিক আছে? ধারা 17 কি বলা আছে? এই 17 নং ধারা যেটা আছে, এখানে বলা আছে কি অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইনের কথা বলা আছে। কোথায়? এই 17 নং ধারায়। কি বললাম? অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন, অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ, ঠিক আছে? অস্পৃশ্যতা দূরীকরণ, দূরীকরণ। এই যে অস্পৃশ্যতা দূরীকরণ, যদি পরীক্ষা আছে যে 17 নং ধারা কি বলা আছে, তোমরা দেখবে যে অস্পৃশ্যতা দূরীকরণ বলা আছে 17 নম্বর ধারায়। এই যে অস্পৃশ্যতা দূরীকরণ সংক্রান্ত অপরাধ আইন, এটি পাস হয় কত? এটি পাস হয় 1900, কি বললাম? এই অস্পৃশ্যতা সংক্রান্ত দূরীকরণ আইন পাস হয় 1955 সালে। এবং এই যে এই আইনটা যেটা আছে, এর বর্তমান কিন্তু নতুন একটা নাম আছে। এর বর্তমান বা নতুন নাম হচ্ছে কি 1976 সালে সংশোধনের মাধ্যমে কি হয়, এই আইনের নাম কি হয়? প্রোটেকশন অফ সিভিল রাইট হয়, অর্থাৎ নাগরিক অধিকার সুরক্ষা আইন, এই আইনটার নতুন নাম। তো এরপর আমরা দেখবো কি যে 18 নম্বর ধারা কি বলা আছে, ঠিক আছে? তো এরপর দেখবো যে 18 নম্বর ধারা কি বলা আছে। 18 নম্বর ধারা কি বলা আছে যে কোনো পদবি বা খেতাব গ্রহণ করা যাবে না। কি বললাম? যে কোনো পদবি, ধারা 18, কোনো পদবি, উপাধি, খেতাব এগুলা গ্রহণ করা যাবে না। কি বললাম? পদবি বলো, পদবি, পদবি, উপাধি, খেতাব, খেতাব গ্রহণ করা যাবে না, গ্রহণ করা যাবে না। উপাধি নেয় বা খেতাব গ্রহণ করে সেটা কিন্তু যাবে না, সবার জন্য সেটা না। এবং শুধুমাত্র যদি বলি যে তোমার সামরিক এবং বিদ্যা বিষয়ক খেতাব বা উপাধি গ্রহণ করা যাবে। কি বললাম? শুধুমাত্র সামরিক এবং বিদ্যা বিষয়ক যে খেতাব উপাধি গ্রহণ করা যাবে। এবং তোমাদের মনে রাখতে হবে যে তোমার যেটা ভারত রত্ন 1954 সালে কি তোমার প্রথম দেওয়া হয়। এই ভারত রত্ন কিন্তু কি
একটি খেতাব বা উপাধি নয়, এটা কিন্তু পুরস্কার। যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এগুলো কিন্তু কি পুরস্কার। এবং মনে রাখবে কি যে ভারতের সর্বোচ্চ পুরস্কার নাম করবো তোমার স্বাধীনতার অধিকার, অর্থাৎ তোমার 19 থেকে 22 নং ধারা কি আছে, স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। ঠিক আছে, তো আমরা কি বললাম 14 থেকে তোমার 18 নং ধারা সাম্যের অধিকার। এবার কি বলবো স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নং ধারা। তো প্রথমে বলবো 19 নং ধারা। এই যে 19 নং ধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 19 নং ধারা যদি আমরা বলি যে 6টি মৌলিক অধিকারের কথা বলা আছে। কয়টি? 6টি মৌলিক অধিকারের কথা বলা আছে এই 19 নম্বর ধারায়। অধিকার প্রথম যেটা আছে, প্রথম কি বলা আছে 1 নম্বর, কি বলা আছে 1 নম্বর যেটা আছে 19 এর 1 এ কি বলা আছে, 19 এর 1 এ বলা আছে বাদ, কি বললাম বাক বা মতামতের প্রকাশের অধিকার। বাক মানে কি কথা বলা, ঠিক আছে, বাক বা মতামত, এই যে মতামত প্রকাশের অধিকার, কি বললাম প্রকাশের অধিকার। এবং যদি বলি 2 নম্বর ধারা কি বলা আছে, 2 নম্বর ধারা বলা আছে কি যে সমবেত হওয়ার অধিকার, অর্থাৎ জড়ো হওয়ার অধিকার। সমবেত, সমবেত বা লিখতে পারো যে জড়ো বা জড়ো হওয়ার অধিকার। এরপর যদি আমাদেরকে 3 নম্বর সভা ও সমিতি, সভা এবং সমিতি গঠন করতে পারার যে অধিকার সেটা বললাম। কি বললাম যে সভা ও সমিতি, সভা ও সমিতি, সেই সমিতি কি গঠন করার অধিকার, ঠিক আছে, বা গঠনের অধিকার। কেউ চাইলে কি নতুন সভা এবং সমিতি গঠন করতে পারবে। এবং 4 অর্থাৎ 19-এর 4 নং ধারা কি বলা আছে, 19-এর 4 নং ধারা বলা আছে যে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকারের কথা বলা আছে। বললাম স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে চলাফেরা, অর্থাৎ তুমি চাইলে যে কোনো জায়গায় ভারতবর্ষের মধ্যে কি তুমি যেতে পারবে স্বাধীনভাবে, কেউ তোমাকে কি আটকাবে। 19-এর 5-এ বলা আছে কি তোমার যে স্বাধীনভাবে বসবাস করার অধিকার। কি বললাম স্বাধীনভাবে বসবাসের অধিকার, বসবাসের অধিকার, অর্থাৎ স্বাধীনভাবে কি বসবাস করতে পারবে অধিকার। যে 19-এর 6 নম্বর অর্থাৎ সম্পত্তির অধিকার। কি বললাম 19-এর 6 যেটা বলা আছে কি সম্পত্তির অধিকার, যেটা তোমার বাতিল করা আছে, অর্থাৎ 19-এর 6 নম্বরটা কি বাতিল করা আছে, অর্থাৎ এটি তোমার বর্তমানে তোমার আইনি অধিকারে আছে, মৌলিক অধিকার থেকে। কি ছিল এখানে, এখানে ছিল সম্পত্তির অধিকার। 44তম সংবিধান সংশোধন 1978 সালে কি হয়, এটি বাতিল করে দেওয়া হয়। এটি বর্তমানে আইনি অধিকার 309 নম্বর ধারায় রয়েছে। এবং যেটা আছে 7 নম্বর যেটা আছে তোমার ব্যবসা, পেশা এবং জীবিকা গ্রহণের অধিকার। ব্যবসা, পেশা এবং জীবিকা নির্বাহের, জীবিকা নির্বাহের যে অধিকার, জীবিকার যে অধিকার, ব্যবসা করতে পারবে, তোমার পেশা বেছে নিতে পারবে, ঠিক আছে, তোমার নিজের ইচ্ছা মতো, ঠিক আছে। 20 নং ধারা কি বলা আছে, ধারা 20-তে কি বলা আছে, এই ধারা বলা আছে 20-এর 1-এ বলা আছে তোমার যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে সেই প্রচলিত সময়, অর্থাৎ যদি কেউ আজকে অপরাধ করে, কেউ চুরি করলো, ঠিক আছে, আজকে যেই তোমার চুরি করার যে শাস্তিটা অর্থাৎ আইনটা রয়েছে, সেই আইন অনুসারে তাকে কি শাস্তি দিতে হবে। এটি বলা আছে তোমার 20-1 নম্বর ধারায়। তো 20 নম্বর ধারাটা বেশি বললাম না, তো আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে কি 21 নম্বর ধারা। আমরা 21 নম্বর ধারা লিখবো, ঠিক আছে, এটা কিন্তু এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 21 নম্বর ধারা কি বলা আছে, 21 নম্বর ধারা বলা আছে কি 21 নম্বর ধারা বলা আছে যে তোমার আইনের নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন বা তার ব্যক্তিগত জীবন থেকে, তার অধিকার বা ব্যক্তিগত জীবন থেকে কি তাকে বঞ্চিত করা যাবে না। কি বললাম যে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে কি, আইনি পদ্ধতি ছাড়া কাউকে, আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার ব্যক্তিগত জীবন থেকে, ঠিক আছে, ব্যক্তিগত জীবন থেকে
বঞ্চিত করা যাবে না, বঞ্চিত করা যাবে না, এই 21 নম্বর ধারা বলা আছে। এবং 21 এ নম্বর ধারাটা খুব ইম্পর্টেন্ট। 21 এ নম্বর, ঠিক আছে, 1 নম্বর বলবো। 21 এ তে লিখে রাখো, ঠিক আছে। 21 এ তে বলা আছে কি, যে 6 থেকে 14 বছর, ঠিক আছে, 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক শিক্ষার, অর্থাৎ তাকে শিক্ষা দিতেই হবে, এটি বলা আছে তোমার কি এই 21 এ নম্বর ধারা, ঠিক আছে। এরপর যেটা আছে 22 নম্বর ধারাটা বেশি ইম্পর্টেন্ট নয়, এবং শুধু তোমার মনে রাখবে যে তোমাদের যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হবে, এটা কিন্তু পরীক্ষা আসে, যে যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হবে তখন 19 নম্বর যে ধারাটা আছে সেটিকে স্থগিত রাখা যাবে, কিন্তু 20 এবং 21 নম্বর ধারা যেটা আছে, এই দুটি ধারা কিন্তু কি জাতীয় জরুরি অবস্থার সময়ও কি স্থগিত রাখা যাবে।